গ্লোবাল ক্রিপ্টো মার্কেটে সবাইকে স্বাগতম। দেখুন, এটা আমাদের ক্রিপ্টো ট্রেডিংয়ের 2 নম্বর ভিডিও। আমি প্রথম ভিডিওতে আপনাদের সঙ্গে ক্রিপ্টো ট্রেডিং রিলেটেড কিছু ইম্পর্টেন্ট বিষয় নিয়ে ডিসকাশন করেছিলাম। বিটকয়েনের লেভেল নিয়ে ডিসকাশন করেছিলাম, ইথেরিয়াম, সোলানা এগুলো লেভেল নিয়ে ডিসকাস করেছিলাম এবং আপনাদের সঙ্গে প্রমিস করেছিলাম যদি আপনারা ভিডিওতে সাপোর্ট করেন তাহলে আগামী দিনে আমি ক্রিপ্টো রিলেটেড এই চ্যানেলে অনেক ভিডিও বানাবো এবং ভিডিও আসবে এবং বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত, এবং শেষের দিকে বিভিন্ন ক্রিপ্টো নিয়ে আলোচনা করব। কোন ক্রিপ্টোতে খুব শর্ট টাইমে একটা ভালো রিটার্ন দিতে পারে সেটা নিয়ে আমাদের ডিসকাশন থাকবে আগামী দিনে। তো যদি আপনি ক্রিপ্টো ট্রেডিংয়ে ইন্টারেস্টেড হন, যদি আপনি ক্রিপ্টোতে ট্রেডিং করতে চাইছেন, তাহলে প্রথম আপনাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে যে ক্রিপ্টো মার্কেটে কেন আপনি ট্রেড করবেন এবং ক্রিপ্টো কারেন্সি এবং নর্মাল কারেন্সির মধ্যে ডিফারেন্সটা কী, কেন আগামী দিনে ক্রিপ্টো কারেন্সি বুম হতে পারে এবং আগামী দিনে ক্রিপ্টো কারেন্সি কেন একটা বিনিময়ের মাধ্যম হতে পারে, যেটা নর্মাল কারেন্সি, নর্মাল টাকা পয়সার মাধ্যমে আমরা যে লেনদেন করি, আগামী দিনে হয়তো বা যে ক্রিপ্টোর মাধ্যমেই আমরা কোনো জিনিস কেনা বেচা করতে পারবো। যেমন ডিজিটাল কারেন্সি, যেমন ইউপিআইয়ের মাধ্যমে আমরা যে ট্রানজ্যাকশন করি, হয়তো বা ক্রিপ্টোর মাধ্যমে আমরা ট্রানজ্যাকশন করতে পারবো। এরকমটি দিন আসতে চলেছে, হয়তো আসতে পারে। আর ডোনাল্ড ট্রাম্প আসার পরে আমেরিকাতে একটা ডিজিটাল কারেন্সির জন্য, ডিজিটাল যে সম্পদ তার উপরে একটা আলাদা তারা সেল বানাচ্ছে, আলাদা একটা দপ্তর বানাচ্ছে, যে দপ্তরের কাজই থাকবে বিভিন্ন যে ডিজিটাল কারেন্সি, যে ক্রিপ্টো কারেন্সি সেগুলোকে নিয়ে ডিটেলসে ডিসকাশন, ডিটেলসে তাদের বিষয়ে জানা। এবং এটাও শোনা যাচ্ছে যে আগামী 5 বছরের মধ্যে হয়তো বা আমেরিকা বিটকয়েন তাদের ক্যাশ রিজার্ভ হিসেবে, যেমন এতদিন গোল্ড তারা রিজার্ভ কারেন্সি হিসেবে ইউজ করতো, ইউএসডি এখনও তারা রিজার্ভ কারেন্সি হিসেবে ইউজ করে, গোল্ডকে রিজার্ভ কারেন্সি হিসেবে ইউজ করে, সেরকমই বিটকয়েনকে আগামী দিনে স্ট্র্যাটেজিক রিজার্ভ কারেন্সি হিসেবে তারা বাই করতে পারে। এবং প্রত্যেক বছর যদি তারা বিটকয়েন 2 লাখ করে বিটকয়েন বাই করে, সেক্ষেত্রে আগামী 5 বছরে তারা 1 মিলিয়ন বিটকয়েন তারা বাই করতে পারবে। এরকমটি কিন্তু কথাবার্তা চলছে এবং ডোনাল্ড ট্রাম্প ক্রিপ্টো নিয়ে অনেকটা পজিটিভ, এটা আপনারাও জানেন এবং তার ব্যাপারে আমরা অনেক কিছু দেখেছি। তো আসল শুরু করি যে ক্রিপ্টো কারেন্সি এবং নর্মাল কারেন্সির মধ্যে ডিফারেন্সটা কী। ক্রিপ্টো কারেন্সি এবং নর্মাল কারেন্সির মধ্যে প্রথম যদি ডিফারেন্স দেখি, দেখুন ক্রিপ্টো কারেন্সি হচ্ছে একটা ডিজিটাল অ্যাসেট, এটা ডিজিটাল কারেন্সি। যে ডিজিটাল অ্যাসেট বা ডিজিটাল কারেন্সিকে আমরা দেখতে পাই না, যেটা একটা নাম্বার হিসেবে আমরা দেখতে পাই, এটা আমরা ফিজিক্যালি টাচ করতে পারি না। অন্যদিকে যদি আমরা দেখি একটা বেসিক ডিফারেন্স, যেটা অন্যদিকে যদি আমরা নর্মাল কারেন্সিকে দেখি, টাকা বলুন, দিনার বলুন, ডলার বলুন, সেটা একটা নোট, এবং এই নোটের মাধ্যমে আমরা কিন্তু দেখতে পাই যে ফিজিক্যালি যে ওই নোটটা অ্যাকচুয়ালি একটা কারেন্সি, যেটার মাধ্যমে আমরা কোনো কিছু বাই করতে পারি, যেটার মাধ্যমে আমরা কোনো কিছু সেল করতে পারি। এবং সবথেকে ইম্পর্ট্যান্ট যে পার্থক্য এই দুটোর মধ্যে, সেটা হচ্ছে এটা একটা সেন্ট্রালাইজ, দ্যাট মিনস যে নর্মাল কারেন্সি যেটা আছে, সেই নর্মাল কারেন্সি যেটা আমাদের ইন্ডিয়ান রুপিস, পাকিস্তানি রুপিস, বাংলাদেশের টাকা, ইউএসএতে ডলার, বিভিন্ন দেশে বিভিন্ন ডলার এবং দিনার, এই যে কারেন্সিগুলো আছে, রিয়েল, এই কারেন্সিগুলো কিন্তু প্রত্যেকটা ফিজিক্যালি এবং প্রত্যেকটা কন্ট্রোল বাই গভর্নমেন্ট মানে সরকার থেকে কন্ট্রোল করে। এবং সরকারি যে ব্যাংক আছে, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, আমাদের দেশের সেন্ট্রাল ব্যাংক, ইউএসের যে ফেডারেল ব্যাংক, সেই দেশের ব্যাংক সেটাকে কন্ট্রোল করে। বাট যদি আমি ক্রিপ্টো কারেন্সির ক্ষেত্রে দেখি, ক্রিপ্টো কারেন্সি কারোর দ্বারা কিন্তু কন্ট্রোল হয় না। কোনো দেশের যে সেন্ট্রাল গভর্নমেন্ট বলুন বা ইউএসের কোনো সেন্ট্রাল যে ব্যাংক আছে তার দিয়ে বলুন, এরকম কারোর দ্বারা কিন্তু কন্ট্রোল হয় না। এটা একটা ব্লক চেন টেকনোলজির উপরে তৈরি, এবং এই ব্লক চেন টেকনোলজি যখন ইনিশিয়ালি তৈরি করা হয়েছিল, যে অ্যালগোরিদম দিয়ে তৈরি করা হয়েছিল তাকে, সেই অ্যালগোরিদমেই সে সারা জীবন চলবে। আজ থেকে 10 বছর পর, 100 বছর পর, 1000 বছর পর ওই সেম টেকনোলজিতে চলবে। এবং এখানে সিকিউরিটি অনেক বেশি এবং এটাকে কেউ চেঞ্জ করতে পারবে না, এটা ডিসেন্ট্রালাইজ। যেমন একটি এক্সাম্পল আপনাদের দিই, যদি আমি বিটকয়েনের কথা বলি, বিটকয়েন হচ্ছে আমাদের প্রথম ক্রিপ্টোকারেন্সি। বিটকয়েন হচ্ছে ফার্স্ট ক্রিপ্টোকারেন্সি, যেটা মোটামুটি 2008-এ স্টার্ট হলেও আনুষ্ঠানিকভাবে এটা আমরা জানতে পেরেছিলাম 2009 সালে, 2009-এ। সতোশি নাকামোটো বলে একজন ব্যক্তি হতে পারে, একজন গোষ্ঠী হতে পারে, একটা গোষ্ঠী হতে পারে, একটা কোম্পানি হতে পারে। তো অ্যাকচুয়ালি তিনি কে সেটা কেউ জানে না, বাট এরকম একজন সাতোশি নাকামোটো বলে একজন ব্যক্তি, তার দ্বারা কিন্তু বিটকয়েন তৈরি হয়েছে। তিনি ইনভেন্ট করেছিলেন বিটকয়েন, এবং তিনি বিটকয়েনের এই যে প্রযুক্তি তিনি দিয়েছিলেন। এবং সেখানে যে হোয়াইট পেপার, প্রত্যেকটা বিটকয়েন বলুন, প্রত্যেকটা ক্রিপ্টোকারেন্সি একটা হোয়াইট পেপার থাকে, যার মধ্যে ওটা কোন টেকনোলজিতে তৈরি এবং এর ফিউচার প্ল্যানিং কীভাবে এর মাইনিং হবে, সব কিছু ওখানে ডিটেলসে দেওয়া থাকে।
তো যদি বিটকয়েনের ক্ষেত্রে আমি আপনাদের সঙ্গে বলি যে বিটকয়েন কোন টেকনোলজির উপরে তৈরি, তাহলে বিটকয়েন অবভিয়াসলি ক্রিপ্টোকারেন্সি, দ্যাট মিনস ক্রিপ্টোগ্রাফিক টেকনোলজির উপরে তৈরি, একটা ব্লক চেনের উপরে তৈরি। এবং এই ক্রিপ্টোকারেন্সির যে মাইনিং হয়, সেই মাইনিং এভরি 4 বছর অন্তর অন্তর, মানে প্রত্যেক 4 বছর অন্তর অন্তর এই মাইনিং কিন্তু হাফ হয়ে যাবে, যেটাকে বলা হয় একটা হাল্ভ টেকনোলজি, বা একটা যদি আমি এটাকে বলি হাফ, মানে প্রত্যেক বছরে এর যে মাইনিং যেটা হচ্ছে, এবছর যদি আমরা দেখি 2012 থেকে 2012 সালে প্রথম এই যে হালভিং যে টেকনোলজি, এই হালভিং টেকনোলজি কিন্তু ফার্স্ট টাইম এসেছিল 2012 থেকে, মানে 2008-এ বিটকয়েন প্রথম আসে, এবং বিটকয়েন 2008-এ আসার পরে 2012-তে, এবং এই 2012-তে বিটকয়েনের যেটা মাইনিং হয়, সে মাইনিংয়ের পরিমাণ, যেখানে প্রত্যেক ব্লকে 50টা করে, দ্যাট মিনস 50টা করে প্রত্যেক ব্লকে যেখানে বিটকয়েন মাইনিং হতো, সেটা কমে গিয়ে 25টা হয়ে গেছিলো। এবং তারপরে 2016-তে যদি দেখি সেকেন্ড টার্ম, 2016-তে সেই 25টা থেকে 12.5 বিটকয়েন মাইনিং হতে শুরু করলো একটা ব্লক চেন যদি আপনি দেখেন, একটা ব্লকের মাধ্যমে যদি দেখেন। তারপরে 2020-তে এটা হয়ে গেল 12.5 থেকে 6.25, এবং এখন যদি আমরা দেখি, এখন কিন্তু বিটকয়েনের মাইনিং 2024-এ 6.25 থেকে 3.125, দ্যাট মিনস বিটকয়েনের মাইনিং যদি দেখেন দিনে দিনে কিন্তু কমছে। দ্যাট মিনস রিওয়ার্ড, যেটা মাইনিং যখন হয়, বিটকয়েন যখন তৈরি হয়, কতগুলো বিটকয়েন আগামী দিনে হবে সেটা লিমিটেড। দ্যাট মিনস যখন সতোশি নাকামোটো যখন এটা তৈরি করেছিলেন, তখন তার কিন্তু এই যে স্ট্রাকচারটা তৈরি করে গেছিলেন, এই অ্যালগোরিদম তৈরি করে গিয়েছিলেন যে বিটকয়েন কিন্তু আমরণ মাইনিং হবে না, এর মাইনিং এভরি 4 বছর অন্তর অন্তর অর্ধেক হয়ে যাবে। এবং সেই হিসাবে এখনও পর্যন্ত ওয়ার্ল্ডে যা বিটকয়েন আছে তার পরিমাণ হচ্ছে 19 মিলিয়ন, এবং এটা আগামী দিনে ম্যাক্স টু ম্যাক্স, সেটা 100 বছরে হতে পারে, 100 বছরের বেশি হতে পারে, এটা হবে কত, 21 মিলিয়ন, তার বেশি বিটকয়েন হবে না। এবার সিম্পল বুঝুন, যদি কোনো কারেন্সি বা যদি কোনো জিনিসের, যদি কোনো একটা পার্টিকুলার অবজেক্ট যদি আপনি দেখেন বাজারে, যার লিমিটেড সাপ্লাই বেশি নয় বাট চাহিদা বেশি, তখন তার দাম কিন্তু বাড়ে। সেই রকমই বিটকয়েনের অবস্থা। বিটকয়েনকে যদি দেখেন, বিটকয়েনের দাম অন্যান্য কারেন্সির থেকে কেন এতটা বাড়ছে, তার মেইন কারণ হচ্ছে বিটকয়েনের সাপ্লাই লিমিটেড। আগামী যদি আপনি 100 বছরে দেখেন, বিটকয়েন ম্যাক্স টু ম্যাক্স আর 2 মিলিয়ন হয়তো এখানে মাইনিং হতে পারে, কিন্তু বিটকয়েনের চাহিদা অনেক বেশি, যার জন্য বিটকয়েনের দাম এখান থেকে, আপনারা ব্ল্যাক রকের নাম অনেকেই শুনে থাকবেন, যারা মোটামুটি 10 ট্রিলিয়ন ইকোনমিকে যারা কন্ট্রোল করে, যেখানে আমাদের ইন্ডিয়া 3.75 ট্রিলিয়নের ইকোনমি, ইউএস চায়নার মতো এত বড় কান্ট্রি, মানে এত বড় সাইজের ইকোনমি কারোর নেই। তো তারা বিভিন্ন যে অ্যাসেট ম্যানেজ করে, সেই অ্যাসেট ম্যানেজমেন্টের যে পরিমাণ, সেটা হচ্ছে 10 মিলিয়নের মতো। ব্ল্যাক রক তারাও বিটকয়েনের টার্গেট দিচ্ছে এখানে আগামী 5-7 বছরের মধ্যে বিটকয়েন এখান থেকে $8 লাখ পর্যন্ত হতে পারে, যেখানে এখন বিটকয়েন $1 লাখ কাছাকাছি চলছে। তো এই হচ্ছে একটা ক্রিপ্টোর আমি এক্সাম্পল দিলাম। এরকম দেখবেন ইথেরিয়াম, সোলানা, আরও বিভিন্ন বিটকয়েন তৈরি হচ্ছে, এবং মোটামুটি 10,000 ক্রিপ্টোকারেন্সি বিভিন্ন বিটকয়েন তৈরি হচ্ছে না, বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি তৈরি হচ্ছে, এবং মোর দ্যান 10,000 ক্রিপ্টোকারেন্সি আর আছে আমাদের মার্কেটে। এটা আগামী দিনে বাড়ছে। এর মধ্যে ভালো কয়েন, খারাপ কয়েন, আপনাকে বিভিন্ন টেকনোলজির বেসিসে ব্লক চেন কারা কীভাবে তৈরি করেছে, আপনার হোয়াইট পেপারের মাধ্যমে আপনাকে এগুলো জানতে হবে, বুঝতে হবে, দেন আপনাকে কাজ করতে হবে। এখন নেক্সট যে ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা আমাদের জানতে হবে, সেটা হচ্ছে কারেন্সি এবং নর্মাল কারেন্সির মধ্যে যে ডিফারেন্স, এই ডিফারেন্সটা একটা হচ্ছে যে এটা একটা ডিসেন্ট্রালাইজড কারেন্সি মানে বিটকয়েন, এবং এটা হচ্ছে সেন্ট্রালাইজড কারেন্সি নর্মাল যে কারেন্সি। যদি কোনো দেশের কন্ট্রোলে কোনো কারেন্সি থাকে, আমরা লাস্ট টাইম করোনার সময় দেখেছিলাম যে ইউএসএতে ডলার ছাপাচ্ছে, ইন্ডিয়াতে ডলার ছাপাচ্ছে। তো যখন কোনো দেশ তার ইচ্ছা অনুযায়ী, তার রিকোয়ারমেন্ট অনুযায়ী যখন সে বেশি পরিমাণে টাকা ছাপাবে, টাকা তৈরি করবে, তাহলে সেখানে তার ভ্যালুয়েশন কমে যায়। আজ থেকে যদি আমি 2005 সালের কথা বলি বা 2010 সালের কথা বলি, আজ থেকে 10 বছর আগে, 15 বছর আগে, 20 বছর আগের কথা বলি, ডলারের ভ্যালুয়েশন কী ছিল? 40 টাকাতে $1 পাওয়া যেত, 60 টাকাতে $1 পাওয়া যেত। কিন্তু আজকে যদি আমরা দেখি, আজকে ডলারের ভ্যালুয়েশন কত? আজকে ডলারের ভ্যালুয়েশন দেখুন, মোর দ্যান 85 রুপিসে $1 পাওয়া যায়। দ্যাট মিনস আমাদের ইন্ডিয়ান কারেন্সির ডেপ্রিসিয়েশন হচ্ছে। এটা কিন্তু ক্রিপ্টোতে হয় না।
ক্রিপ্টো চাইলেই ছাপাতে পারে না, এটা হচ্ছে ক্রিপ্টোর একটা ইম্পর্টেন্ট বিষয়। ভ্যালুয়েশন কিন্তু ক্রিপ্টোতে এইভাবে কমে না। তো নেক্সট যদি আমি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আপনাদের মধ্যে আসতেই পারে, যেটা আমি তুলে ধরি, সেটা হচ্ছে যেখানে ডিসেন্ট্রালাইজ, কারোর কন্ট্রোলে নেই কোনো জিনিস, সেটাকে কেন আমাদের ইন্টারেস্ট মানুষের বাড়ছে দিনে দিনে। দেখুন, ডিসেন্ট্রালাইজ যদি কোনো কারেন্সি হয় তাতে ইন্টারেস্ট বাড়ার অন্যতম কারণ হচ্ছে এখনকার দিনের একটা বড় প্রবলেম হচ্ছে কার কাছে কত টাকা আছে, কে কাকে কত টাকা দিচ্ছে, এটা কিন্তু পাবলিকালি সবাই জানে। কারণ আপনার কাছে যদি 1 কোটি টাকা থাকে, আপনার কাছে যদি সাপোজ 10 কোটি টাকা থাকে, আপনার কাছে যদি সাপোজ 100 কোটি টাকা থাকে, সেটা কেউ না জানুক বা না জানুক, গভর্নমেন্ট বা ব্যাংক জানে। ব্যাংক জানা মানে এখানে থার্ড পার্টি যখনই ব্যাংক জানলো, সেটা আরও অনেকে জানে, গভর্নমেন্ট জানে, আমি কখন কি কিনছি, কখন কি বাই করছি, সব কিছু জানে, আমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই জানে। কিন্তু অ্যাজ এ পার্সোনাল যদি আমি ভাবি যে আমার কাছে কত টাকা আছে, আমি কত টাকা আর্ন করছি, সেটা কেন আমি গভর্নমেন্টকে বা অন্য কোনো থার্ড পার্টি লোককে জানাবো? হ্যাঁ, গভর্নমেন্টকে জানাতে পারি, বাট থার্ড পার্টি কাউকে কেন জানাতে যাব? তো সেক্ষেত্রে যদি আপনি ক্রিপ্টো কারেন্সির মাধ্যমে পে করেন, ক্রিপ্টো কারেন্সির মাধ্যমে যদি আপনি আপনার অ্যাসেট, ক্রিপ্টো অ্যাকচুয়ালি অ্যাসেট, সেই অ্যাসেটকে যদি আপনি বানাতে পারেন, ঘর বাড়ি কিনে অনেকে অ্যাসেট বানায়, অনেকে টাকা ব্যাংকে রেখে অ্যাসেট বানায়, সেক্ষেত্রে আপনি যদি ক্রিপ্টোর মাধ্যমে আপনার অ্যাসেটকে বাড়াতে পারেন, তাহলে কিন্তু আপনার যে পরিমাণ, আপনার কাছে কত টাকা আছে, সেটা কিন্তু কেউ জানতে পারবে না। তো এটা একটা প্রাইভেসি বলতে পারেন, আপনি এটা সিকিউরিটি বলতে পারেন, সিক্রেট একটা গোপনীয়তা হিসেবে দেখতে পারেন। সেকেন্ড যে ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা একটা ক্রিপ্টোকারেন্সি, যারা বড় বড় যারা ইনভেস্টার, বড় বড় যারা ব্যক্তি আছে, তারা কিন্তু ক্রিপ্টোর মাধ্যমে ইনভেস্টমেন্ট করছে, যাতে তাদের অ্যাসেট কতটা আছে সেটা পাবলিকালি না জানে সবাই। এবার এর মাধ্যমে কিছু খারাপ কাজকর্ম হয়, যেটা টেরোরিজম অ্যাক্টিভিটি, কিছু কিছু টেরোরিস্ট অ্যাক্টিভিটি এগুলোর মাধ্যমে হয়, সেটা অন্য ব্যাপার। গভর্নমেন্টে দেখুন, নর্মাল যখন ব্যাংকের মাধ্যমে কোনো কিছু আপনি ট্রানজাকশান করছেন, সেখানে একটা লেজার ক্রিয়েট হয়। ক্রিপ্টোতে ক্রিপ্টোগ্রাফি যে টেকনোলজির উপরে ক্রিপ্টো বেস করে আছে, সেখানেও একটা লেজার ক্রিয়েট হয়। তো সেখানেও কিন্তু এগুলো দেখা যায়, গভর্নমেন্ট চাইলে সেটাকে ট্র্যাক করতে পারেন। নেক্সট যে ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে মানি ট্রান্সফার। দেখুন, মানি ট্রান্সফার এখনকার দিনে ওয়ার্ল্ড, এই যে আমাদের এখন যদি আমি দেখি, এখন আমাদের গ্লোবালাইজেশান যদি আমি দেখি, মানে পৃথিবী এতটাই ছোট হয়ে গেছে ইন্টারনেটের যুগে, আপনি যখন খুশি যেখানে কথা বলতে পারছেন পৃথিবীর যে কোনো প্রান্তে ফ্র্যাকশন অফ সেকেন্ডের মাধ্যমে। সেরকমই যদি আপনি মানি ট্রান্সফার করতে চাইছেন, আপনার কোনো দাদা, আপনার কোনো বাবা, আপনার কোনো কাকা, আপনার ভাই বোন, কেউ ধরুন বিদেশে আছে, বা আপনি বিদেশে আছেন, আপনার কাছে টাকা দরকার, টাকা চাইছেন, সেক্ষেত্রে যদি আপনাকে টাকা পেমেন্ট করতে হয়, বা আপনি করছেন বা কেউ আপনাকে করছে, সেক্ষেত্রে কিন্তু আপনি সঠিক সময়ে টাকা আপনি পাচ্ছেন না, বা সঠিক সময়ে আপনি টাকা দিতেও পারছেন না, আপনি নিতেও পারছেন না। যদি শনি রবিবার মাঝখানে চলে আসে, সেক্ষেত্রে আপনার ওয়ার্কিং আওয়ার্স চাই ব্যাংক, 24 ওয়ার্কিং আওয়ার্স, 48 ওয়ার্কিং আওয়ার্স, এইসব ব্যাপার কিন্তু থাকে। যখনই আপনি আমার দেশ থেকে অন্য কোনো কান্ট্রিতে টাকা ট্রান্সফার করছেন, প্রথমেই আমার দেশের ব্যাংক, আপনার দেশের ব্যাংক চাইবে যে আমি যখন বাইরে কোনো টাকা ট্রান্সফার করছি, সেক্ষেত্রে আমার একটা চার্জ লাগবে, মাঝখানে একটা মিডিয়েটার দরকার, এবং থার্ড, যদি আমি যে কান্ট্রিতে টাকা পাঠাচ্ছি, সেই কান্ট্রিতে যখন টাকা ঢুকছে, সেই দেশের ব্যাংক একটা চার্জ করবে। তো 3টে মিডিয়াম মাঝখানে কাজ করবে আমার টাকা আমার ভাই বোন দিদি বাবা মার কাছে পৌঁছানোর জন্য। ক্রিপ্টো কারেন্সিতে যদি মাধ্যমে যদি আপনি টাকা ট্রান্সফার করেন, সেক্ষেত্রে খুব ইজিলি সেকেন্ডের মধ্যে, মিনিটের মধ্যে আপনার টাকা একটা অ্যাড্রেসে পৌঁছে যাবে, আপনি যার কাছে পাঠাচ্ছেন তার অ্যাড্রেসে পৌঁছে যাবে, সিকিউরলি পৌঁছে যাবে। যেহেতু ব্লকচেন টেকনোলজি একদম কাটিং এজ টেকনোলজি, এবং ব্লকচেন টেকনোলজির আরও উন্নত ভার্সন আপগ্রেডেশন চলছে, এবং ব্লকচেন টেকনোলজি একটা সবথেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, এটা প্রত্যেকটা ব্লকে কাজ হয়। প্রত্যেকটা ব্লককে আপনি আইডেন্টিফাই করতে পারবেন যে ব্লকের মাধ্যমে যে ব্লকে কাজ হয়েছে, আপনি না করতে পারবেন, যারা এতটাই সিকিওর, এটার মাধ্যমে কিন্তু একটা ব্লক তৈরি হয়, এবং সেই ব্লকের মাধ্যমে আপনার ট্রানজ্যাকশানটা হচ্ছে, এবং ব্লকটাকে আইডেন্টিফাই করা যায়। তো এই ব্লকচেন টেকনোলজির মাধ্যমে সিকিউরলি আপনার মানি ট্রান্সফার হচ্ছে। যদি ইন্ডিয়াতে আমি ক্রিপ্টোর মাধ্যমে কোনো কিছু বাই করতে পারতাম, তাহলে যখনই আমার টাকা ট্রান্সফার হতো, তখন আমি ক্রিপ্টোর মাধ্যমে কিছু কিছু জিনিস বাই সেল করতে পারতাম। বাট কোনো কোনো কান্ট্রিতে ক্রিপ্টোর মাধ্যমে বাই সেল হয়, এবং সেই দেশ কিন্তু সেখানে ক্রিপ্টোর মাধ্যমে কেনাবেচা করতে পারে। যদি আমার দেশে ক্রিপ্টোর মাধ্যমে বাই সেল না হয়, তাহলে আমি ওই টাকাটা যেটা আসছে, ওই টাকাটা আমি ডলারে কনভার্ট করব, বা ইন্ডিয়ান রুপিতে কনভার্ট করে আমি 1-2 মিনিট আরও এক্সট্রা যাবে, আমি তারপরে ওটা আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে ট্রান্সফার করে আমি টাকাটা আমার ইউজ করতে পারবো। এটা হচ্ছে মানি ট্রান্সফারিংয়ের ক্ষেত্রে খুব সুবিধা একটা ব্যাপার। নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, ক্রিপ্টো খুব ভোলাটাইল একটা ইনস্ট্রুমেন্ট, মানে উপর নিচে আপ ডাউন হয়।
একটা রেঞ্জের মধ্যে 10% 5% আপ ডাউন হয়। যেমন কারেন্সি হয় ইউএসডি, আইএনআর, ইউএসডি, জিবিপি মানে জাপানের যে আছে ইয়েন আছে, ইউএসডি, ইউরো, এগুলো যেমন হয় সেরকমই বিভিন্ন ক্রিপ্টোকারেন্সির সঙ্গে ইউএসডি পেয়ার থাকে, তাদের ওঠানামা হয় এবং এটা একটু বেশি হয়। ঠিক আছে, তো এখানে কিন্তু ট্রেডিং অপরচুনিটি থাকে। এবার কথা হচ্ছে এটা ডিসেন্ট্রালাইজ কারেন্সি, তার চাহিদা কেন বাজারে বেশি হচ্ছে দিনে দিনে, সেগুলো আমি ডিসকাশন করলাম। আর এখানে ট্রেডিং অপরচুনিটিও কিন্তু অনেকটা বেশি থাকে। এই ট্রেডিং অপরচুনিটিগুলো কী আছে সেগুলোও আমি আপনাদের সঙ্গে ডিসকাশন করব, কেন মানুষের ট্রেডিংয়ের ঝোঁক ক্রিপ্টোতে বেশি বাড়ছে। এরপরে আমি ডিসকাস করব যে আপনি কিভাবে ইন্ডিয়াতে বসে বা বাংলাদেশে বসে কিভাবে আপনি এই ক্রিপ্টোকারেন্সিতে ট্রেডিং করতে পারেন, ইনভেস্টমেন্ট করতে পারেন। ভিডিও একটু বড় হলেও পুরোটা দেখুন। যদি আপনার ভিডিও ভালো লাগে ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার মতামত জানাবেন। আগামী দিনে চ্যানেলে কোন ধরনের ভিডিও চাইছেন, এই ভিডিও আপনাদের কেমন লাগছে, সব কিছুই কিন্তু আমি আপনাদের থেকে ফিডব্যাক চাইছি। তো ট্রেডিং কেন ইম্পর্টেন্ট? প্রথম কথা হচ্ছে, দেখুন আমাদের ইন্ডিয়াতে এখনও পর্যন্ত খুব কম সংখ্যকই ব্যক্তি আছেন যারা ক্রিপ্টোতে ইন্টারেস্টেড, যারা ক্রিপ্টো শুনেছেন, ইন্টারেস্টেড হচ্ছেন, বাট কীভাবে আসবেন, কতটা সিকিউরিটি, কোথায় লিগাল আছে, কোথায় ইললিগাল। তার মধ্যে আবার একটা ম্যাক্সিমাম সংখ্যক যারা ট্রেড করতে চান, তাদের মধ্যে গভর্নমেন্ট এমপ্লয়ি আছেন, প্রাইভেট এমপ্লয়ি, জব করছেন বা স্টুডেন্ট। এবং স্টুডেন্টরা যখন বা গভর্নমেন্ট এমপ্লয়ি যখন আপনি ইউটিউব খুলছেন, যখন আপনি ফেসবুক খুলছেন, তখনই দেখছেন অ্যাড রান হচ্ছে, ট্রেডিং করুন, ইনভেস্টমেন্ট করুন, এখানে ট্রেডিং অপরচুনিটি আছে, ওখানে ইনভেস্টমেন্ট অপরচুনিটি আছে। বাট আপনি যখন ট্রেডিং করতে চাইছেন দেখছেন লস হওয়ার সম্ভাবনা থাকছে। কারণ কি, আপনাকে যখন আপনি ট্রেডিং করছেন, আপনার ট্রেডিং করার সময় আপনাকে স্ক্রিনে থাকতে হয়, ট্রেডিং করার সময় আপনাকে একটা অপরচুনিস্টিক হয়ে আপনাকে কাজ করতে হয়। বাট যদি আপনি অফিস করেন, যদি আপনি কলেজ যান, স্কুল স্টুডেন্টদের জন্য কিন্তু ট্রেডিং নয়। যারা কলেজ সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার বা যারা কলেজ পাস করে মাস্টার্স করছেন বা পোস্ট গ্রাজুয়েট কিছু করছেন, সেক্ষেত্রে আপনারা দেখতে পারেন ছোটো ছোটো কোয়ান্টিটিতে কাজকর্ম করতে পারেন এবং এখান থেকে কিন্তু একটা অপরচুনিটি বুঝে আপনি এখান থেকে পয়সা করে টুকটাক একটা হাত খরচা জেনারেট করতে পারেন ছোটোখাটো ইয়েতে। তো তাদের জন্য বলি, যারা ফুল টাইম জব করেন বা যারা স্টুডেন্ট আছেন, তারা কিন্তু এখানে ক্রিপ্টোতে যেহেতু 24 ঘন্টা মার্কেট ওপেন থাকে, 24/7 মানে সপ্তাহে 7 দিন 24 ঘন্টা মার্কেট ওপেন থাকে, সেক্ষেত্রে আপনি মাথায় রাখবেন যে আপনার সুযোগ অনুযায়ী, আর পৃথিবী একটা গ্লোব, কোথাও দিন কোথাও রাত, মানে গ্লোবালি ক্রিপ্টোতে ট্রেড হচ্ছে। দেখুন যখন জাপানে ট্রেড হচ্ছে, আমি টাইম আগামী দিনে আপনাদের সঙ্গে ডিসকাস করব কোন কোন সময়ে ক্রিপ্টোতে মুভমেন্ট ভালো হয়। আপনি পার্টিকুলার কোনো একটা সময়কে বেছে নিন। জাপানের বা ইউরোপিয়ান আমার যে এশিয়ান মার্কেট, তাদের টাইমিং আলাদা, ইউরোপিয়ান মার্কেটের টাইমিং আলাদা, আমেরিকান মার্কেটের টাইমিং আলাদা, এবং এই প্রত্যেকটা টাইমিংয়ে লোকজন জেগে থাকে, তাদের অফিস টাইম, তারা সেই সময় হেভি কোয়ান্টিটিতে ট্রেড করেন। আপনাকে ওই সময়টা চুজ করে কোনো একটা পার্টিকুলার টাইম, যখন ইন্ডিয়াতে অফিস টাইম নয়, যখন আপনি ফ্রি, সেই টাইমে আপনি কিন্তু 3 ঘন্টা 4 ঘন্টা ট্রেডিং হিসেবে ওই টাইমটাকে চুজ করে নিয়ে সেই সময় আপনি কাজ করতে পারেন। সেক্ষেত্রে আপনি দেখবেন সেখান থেকে আপনার প্রফিট হওয়ার চান্সেস থাকবে। অবশ্যই আপনাকে শিখতে হবে, বুঝতে হবে, দেন আপনি করতে পারবেন। নেক্সট যে ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে ক্রিপ্টোতে যদি আপনি দেখেন বা যে কোনো মার্কেটের ক্ষেত্রে যদি আপনি দেখেন, ব্যাড নিউজ, গুড নিউজ মার্কেটে আসে। এবং যখন আপনি ইকুইটিতে ট্রেড করছেন, ইকুইটি মার্কেটে ট্রেড করলে গুড নিউজ বা ব্যাড নিউজ যখন আসে, সেটা আচমকা আসে। এবং মার্কেট দেখবেন, আমাদের মার্কেট কী হয়, 9:15 থেকে ওপেন হয়, 3:30 ক্লোজ হয়। 9:15 থেকে 3:30 মধ্যে আপনি ট্রেড করলেন, যদি কোনো পজিশন যদি কোনো খারাপ নিউজ বা যদি কোনো ভালো নিউজ আসে, সেক্ষেত্রে আমাদের অ্যাজ এ রিটেল ট্রেডার বা যখন আপনি ট্রেড করছেন, আপনার অপশান একটাই থাকে যে আগামীকাল যখন মার্কেট ওপেন হবে তখনই আপনি কিছু করতে পারবেন। বাট যদি আপনি ক্রিপ্টোতে ট্রেড করেন তাহলে আপনি অপরচুনিটি পাবেন। যদি কোনো খারাপ নিউজ আসে বাজারে, খারাপ নিউজ আসার সঙ্গে সঙ্গে আপনি সেলিং সাইডে প্ল্যান করতে পারেন, কোনো ভালো নিউজ আসলে আপনি সেখানে বাইং সাইডে প্ল্যান করতে পারেন। এবং ওই মুভমেন্টটা আপনি
পরের দিন পাবেন, সেই মুভমেন্টটা যখনই নিউজ আসবে সেই মুভমেন্টটা কিন্তু ক্রিপ্টোতে আসতে পারে। সেখান থেকে আপনি ওই অপরচুনিটিটা গ্র্যাব করতে পারেন, সেই অপরচুনিটিটা আপনি সেখান থেকে নিয়ে কাজ করতে পারেন, প্রফিটও করতে পারেন। আপনার লস হওয়ার সম্ভাবনা কমে যাবে। যদি কোনো কারণে মার্কেটে ক্র্যাশিং অপরচুনিটি দেখেন যে মার্কেট ক্র্যাশ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনি আপনার লং সাইডে পজিশন ক্লোজ করতে পারেন, আপনি সেল সাইডে পজিশনও তৈরি করতে পারেন। এটা শুধুমাত্র ক্রিপ্টো মার্কেটে সম্ভব, বাকি কোনো মার্কেটে সম্ভব নয়। যদি আপনি কমোডিটি মার্কেট দেখেন, যদি আপনি কারেন্সি মার্কেট দেখেন, যদি আপনি বাকি যে কোনো মার্কেট দেখেন, সব মার্কেট কিন্তু শনি রবিবার ক্লোজ থাকে। শুধুমাত্র ক্রিপ্টো এমন একটা মার্কেট যে মার্কেট 24 ঘন্টা খোলা থাকে। এটা আপনার একটা খুব ভালো সুযোগ। নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট যদি আমি ট্রেডিং অপরচুনিটি হিসেবে দেখি, সেটা হচ্ছে এখানে পার্টলি আপনি কোনো ক্রিপ্টো বাই সেল করতে পারেন। ধরুন বিটকয়েনের একটা সময় দাম ছিল 1 টাকা 2 টাকা ইন্ডিয়ান কারেন্সিতে, এখন তার দাম 1 কোটি টাকা। 15-16 বছর আগে এর দাম 1 টাকা 2 টাকা ছিল, এখন তার দাম 1 কোটি টাকা। এবার কারোর দ্বারা তো সম্ভব নয় যে 1 কোটি টাকার সে ক্রিপ্টো কিনবে, একটা বিটকয়েন কিনবে। এরকম সোলানা, ইথেরিয়াম, যত ইথেরিয়াম $300, $350, $3,000, $3,500 দাম থাকে, $4,000। একটা ইথেরিয়াম তো কেনা সম্ভব নয় অনেকের ক্ষেত্রে। সেক্ষেত্রে আপনি পার্টলি কিনতে পারেন 0.001। আপনার কাছে ওইভাবে না ভেবেও যদি আপনার কাছে 500 টাকা আছে, আপনি 500 টাকার বিটকয়েন কিনতে চান, আপনি সেটাও কিনতে পারবেন। সেটা ক্রিপ্টো মার্কেটে সম্ভব। বিটকয়েন, ইথেরিয়াম, সোলানা, আরও যা কারেন্সি আছে, যা ক্রিপ্টো আছে, সে সবগুলোকে আপনি গ্র্যাব করতে পারবেন, বাই সেল করতে পারবেন, এবং আপনার কাছে যে পরিমাণ টাকা আছে সেই পরিমাণ টাকা দিয়েই কিন্তু আপনি এটা করতে পারবেন। এটা আমাদের ইন্ডিয়ান মার্কেটে, বাংলাদেশি মার্কেটের এটা কিন্তু সম্ভব নয়। এটা ইউএস মার্কেটে পসিবল। কিছু যে যাদের যে শেয়ার আছে সেই শেয়ারের ক্ষেত্রে যেহেতু শেয়ারগুলো ভ্যালুয়েশন অনেক বেশি হয়ে গেছে, তারা পার্টলি সেখান থেকে বাই করতে পারে। বাট ক্রিপ্টোতে আমাদের জন্য এটা বড় অপরচুনিটি। আপনার কাছে 500 টাকা হোক, 5,000 টাকা হোক, 5 লাখ টাকা হোক, আপনি সেই পরিমাণ দিয়ে সেই হিসাবে রিস্ক টু রেশিও মেনটেন করে সেখান থেকে আপনি ট্রেডিং অপরচুনিটি দেখতে পারেন। এটা হচ্ছে আমার ক্রিপ্টোতে ট্রেডিংয়ের আসার, মানুষের ঝোঁক বাড়ার একটা অন্যতম কারণ। ক্রিপ্টো ট্রেডিং তো ইচ্ছা হলো, কারণ আমি আপনাদের থেকে অনেক কিছু শুনলাম, আরও অনেক জায়গায় অনেক কিছু বুঝেছি। অ্যাজ এ নতুন একজন ট্রেডার, আমি নতুন ক্রিপ্টোতে ইনভেস্ট করতে চাই বা ক্রিপ্টোতে আমি ট্রেড করতে চাই, তো আমার কাছে অপরচুনিটি কী আছে, আমি কীভাবে করতে চাই, এই প্রশ্ন যদি আপনার মধ্যে আসে, সেক্ষেত্রে আমি বলি দেখুন, ইন্ডিয়াতে মার্কেটে বা যে কোনো মার্কেটে আপনি ট্রেড করছেন, সেক্ষেত্রে আপনার একটা এক্সচেঞ্জ দরকার, যে এক্সচেঞ্জের মাধ্যমে আপনি কেনা বেচা হয়। সেরকমই ক্রিপ্টোতে এক্সচেঞ্জ আছে। আমাদের ইকুইটি মার্কেটের ক্ষেত্রে বোম্বে স্টক এক্সচেঞ্জ, এনএসসি মানে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, বিএসসি বোম্বে স্টক এক্সচেঞ্জ, এদের মাধ্যমে ব্রোকার আছে। সেই ব্রোকাররা কী করে না, এদের আমরা টাকা দিয়ে সেখান থেকে আমরা বাই সেল করি। আমরা কিন্তু ডাইরেক্ট এক্সচেঞ্জ থেকে কিছু বাই সেল করি না। কিন্তু যদি আমি ক্রিপ্টোর ক্ষেত্রে বলি, ক্রিপ্টোর ক্ষেত্রে ডাইরেক্ট এক্সচেঞ্জ থেকে আমাদেরকে মাল কিনতে হয়, মানে ক্রিপ্টো বাই সেল করতে হয় ডাইরেক্ট এক্সচেঞ্জ থেকে। এইরকম কিছু এক্সচেঞ্জ যেগুলো ইন্ডিয়াতে এখনও কিছু লিগাল, কিছু ইললিগাল আপনি বলতে পারেন। দেখুন, এই লিগাল ইললিগালের ডেফিনেশন একটু আলাদা। যারা গভর্নমেন্টকে ট্যাক্স দেবে, যারা গভর্নমেন্টের রুলস রেগুলেশন মেনে চলবে, তারা হচ্ছে লিগাল। যারা গভর্নমেন্টের রুলস রেগুলেশন মানবে না, যারা গভর্নমেন্টকে ট্যাক্স দেবে না, তারা ইললিগাল ইন্ডিয়াতে। হয়তো বা তারা অন্য কান্ট্রিতে লিগাল, বাট আমাদের ইন্ডিয়াতে ইললিগাল। তো এরকম বিষয় আছে। আমার ইন্ডিয়াতে যদি আপনি লিগালির কথা বলি, তাহলে ইন্ডিয়াতে লিগালি ক্রিপ্টোকারেন্সি বাই করার জন্য এখনও কোনো সেভাবে প্ল্যাটফর্ম কিন্তু নেই। ক্রিপ্টোকারেন্সি আপনি বাই করতে চাইছেন, বাট আপনি যদি ট্রেডিং করতে চাইছেন, সেক্ষেত্রে ট্রেডিং করার জন্য আপনার ইনস্ট্রুমেন্ট আছে। এবং সবথেকে ইম্পর্টেন্ট বিষয় এখানে, যে ট্রেডিং করার জন্য যে ফিউচার অপশন আছে, সেটা পারপেচুয়াল ফিউচার। দ্যাট মিনস আপনি যখন পারপেচুয়াল ফিউচার মানে কি, পারপেচুয়াল ফিউচার হচ্ছে নর্মাল যে স্টক যেমন দেখছেন, নর্মাল যে প্রাইস তার, সেই প্রাইসের মতো, এবং এর কোনো এক্সপায়ারি ডেট থাকে না। আপনি ধরুন আজকে কোনো একটা জিনিস কিনলেন 2x লিভারেজে, 1x লিভারেজে, 1x লিভারেজে কেনা মানে নর্মাল কেনা, একই রকম ব্যাপার। এবং আপনি 1 মাস, 1 বছর, 10 বছর পর্যন্ত হোল্ড করতে পারেন। ঠিক আছে, এবার লিগাল ইললিগালের ব্যাপারে একটুখানি বলে দিই। যখন আমরা ক্রিপ্টো কোনো এক্সচেঞ্জকে চুজ করব, এখানে কোনো ব্রোকার থাকে না। সেক্ষেত্রে ওয়ার্ল্ডের কিছু ইম্পর্টেন্ট যদি আমি এক্সচেঞ্জ দেখি, সেক্ষেত্রে হচ্ছে বাইন্যান্স, খুব ইম্পর্টেন্ট এক্সচেঞ্জ। মাঝখানে ইন্ডিয়াতে ব্যান হয়ে গেছিলো, মাঝে মাঝে ইন্ডিয়াতে ব্যান হয়ে যায়, আবার কিছু রুলস রেগুলেশন এরকম থাকে। আবার যখন সব ঠিকঠাক হয়ে গেল, আবার দেখবেন এখন প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। কিন্তু বাইন্যান্সের মাধ্যমে আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন। ইনভেস্টমেন্ট লিগাল ইললিগালের বিষয় পরের কথা।
আর কিভাবে আপনি বাইন্যান্সে টাকা ট্রান্সফার করতে পারেন, কিভাবে বাইন্যান্সে আপনি ডলার ক্রিপ্টোকে যখন আপনাকে কিনতে হবে আপনাকে ডলারের মাধ্যমে কিনতে হবে, ইন্ডিয়ান রুপিতে ক্রিপ্টো কিনতে পারবেন না। বাট ইন্ডিয়ান রুপিতেও আপনি ক্রিপ্টো কিনতে পারবেন, তার জন্য অপশন আছে। বাট বাইন্যান্স, বিংএক্স, বাইবিট এরকম কিছু অ্যাপস আছে যেগুলো ওয়ার্ল্ড ওয়াইড, সেই অ্যাপসগুলোতে যখন আপনি ট্রেড করবেন সেক্ষেত্রে আপনাকে ক্রিপ্টো কিনতে গেলে প্রথমে আপনাকে ইউএসডিটি কিনতে হবে, ইউএসডিটি, ঠিক আছে। ইউএসডির একটা আলাদা ফর্ম, সেটা কিনে সেই ইউএসডিটির মাধ্যমে আপনি ক্রিপ্টো কিনতে পারেন, এটা প্রসেস। বাট ইন্ডিয়াতে কিছু লিগ্যাল আছে যেগুলো ইন্ডিয়ান গভর্নমেন্ট নতুন, বেশি দিন নয়, যেগুলো এনেছেন, এবং তাদের মাধ্যমে যদি আপনি কাজ করেন সেক্ষেত্রে, এবং সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ডেল্টা এক্সচেঞ্জ ইন্ডিয়া, কয়েন ডিসিএক্স, মুদ্রেক্স, এগুলোর মাধ্যমেও কিন্তু ইন্ডিয়াতে ট্রেড করা যায়, ইন্ডিয়াতে ক্রিপ্টোতে কাজ করা যায়। খুব বেশি ব্রোকারেজ নয়, ব্রোকারেজও কম, আপনারা এগুলো দেখতে পারেন। ভিডিও কেমন লাগবে এটা অবশ্যই জানাবেন। আর ভিডিওতে আমি লাস্টের দিকে আপনাদের সঙ্গে শেষ করলাম যে ক্রিপ্টো এক্সচেঞ্জ যেটা আছে সেই ক্রিপ্টো এক্সচেঞ্জ নিয়ে আগামী দিনে আমি আপনাদের সঙ্গে ডিসকাশন করব যে ক্রিপ্টো এক্সচেঞ্জের জন্য কোন কোন এক্সচেঞ্জ ভালো, এবং ইন্ডিয়াতে কোন এক্সচেঞ্জগুলো আপনি লিগ্যালি একদম রিস্ক ফ্রি কাজ করতে পারেন। এবং যদি আপনি বাইরের, আপনি বিটকয়েন যদি আপনি হোল্ড করতে চান, বা আপনি যদি অন্যান্য ক্রিপ্টোকারেন্সি হোল্ড করতে চান, তার জন্য আমার কোন প্ল্যাটফর্ম ভালো হতে পারে, এবং কিভাবে আমি ট্রেড প্ল্যান করতে পারি, এবং আগামী দিনে আপনাদের সঙ্গে আরও কিছু বিটকয়েনের ট্রেডিং স্ট্র্যাটেজি, কিছু ফান্ডামেন্টাল বা অন্যান্য কারেন্সির ফান্ডামেন্টাল, আগামী দিনে কোন কারেন্সিগুলো ভালো মুভমেন্ট হতে পারে, এগুলো নিয়ে ডিসকাশন থাকবে। সাপোর্ট করতে থাকুন, আরও ভিডিও আসবে। ভিডিও অনেক বড় হয়ে গেছে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখুন, একবার না হলে দুবার দেখুন, তাহলে বুঝতে পারবেন। এবং ভিডিওতে লাইক করতে একদম ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজ ভিডিও এখানে শেষ করছি, ধন্যবাদ।